কে কল্পনা করতে পারে যে একটি সাধারণ দুধের বাক্সই রেয়ের জেলে ঢোকার চূড়ান্ত অস্ত্র হয়ে উঠবে? কিন্তু রে যখন কার্টনটি ছিঁড়ে ফেললেন, তখন একটি পাতলা চকচকে প্লাস্টিকের শিট বেরিয়ে এলো। সুযোগটি কাজে লাগিয়ে সে সাবধানে শিটটি কারাগারের গেটের পাসওয়ার্ড লকের উপরে আটকে দিল। প্রহরী যখন পাসওয়ার্ড টাইপ করল, তখন তার আঙুলের ছাপ স্পষ্টভাবে চাদরে ছাপা হয়ে গেল। নির্মূল পদ্ধতি ব্যবহার করে রে দ্রুত সঠিক পাসওয়ার্ড সংমিশ্রণটি আবিষ্কার করলেন। কিন্তু আসল চ্যালেঞ্জ তখনও আসেনি। গেটটি কিভাবে অতিক্রম করবেন? রে টয়লেট পেপার জলে ভিজিয়ে ছোট ছোট বলের মধ্যে গড়িয়ে টুথপেস্টের সাথে মিশিয়ে একটি আঠালো মিশ্রণ তৈরি করলেন। তারপর সেগুলি একটি বড় কাগজের শিটে মুড়িয়ে তিনি একটি অনন্য আঠালো অস্ত্র তৈরি করলেন। কিন্তু এই সব করার জন্য তাকে ক্যামেরা দৃশ্য এড়াতে হয়েছিল। রে ইতিমধ্যেই গার্ডের দৈনন্দিন রুটিন সাবধানে অধ্যয়ন করেছিলেন। প্রতিবার গার্ড তাকে তার কক্ষে আটকে রাখলে সে সিগারেট খেতে এবং সময় কাটাতে বাইরে যেত। এই সময়ের মধ্যে পর্যবেক্ষণ কক্ষটি 7 মিনিটের জন্য খালি থাকত। এটি ছিল রের সবচেয়ে বড় সুযোগ। রে জানতেন যে কারাগার থেকে পালানোর জন্য 3টি জিনিস অপরিহার্য। প্রথমত, রক্ষীদের রুটিন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান। দ্বিতীয়ত, কারাগারের কাঠামো সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা। এবং তৃতীয়ত, বাইরে একজন বিশ্বস্ত সহযোগী। রে প্রথম দুটি জিনিস আয়ত্ত করেছিলেন। তিনি কারাগারের কাছে একটি দুর্বল জায়গাও আবিষ্কার করেছিলেন, কারাগারের দেয়ালের সংলগ্ন একটি ফায়ার স্টেশন। রে কালো সেলের অবস্থানও জানতেন। সবকিছু মাথায় রেখে তিনি তার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে একজন বন্দীকে আক্রমণ করেছিলেন এবং আহত করেছিলেন। এটি ঠিক যেমনটি তিনি পরিকল্পনা করেছিলেন ঠিক তেমনই ঘটেছিল। রক্ষীরা শাস্তি হিসাবে তাকে কালো সেলের মধ্যে রাখে। যখন রক্ষী খাবার সরবরাহ করতে আসে, তখন রে গোপনে ছোট জানালার তালায় একটি কাগজের বুলেট ঢুকিয়ে দেয়, যা সহজেই খুলে যায়। পাসওয়ার্ডটি মাত্র 4 অঙ্কের ছিল, যা রে কিছুক্ষণের মধ্যেই ভেঙে ফেলে। কালো সেল থেকে বেরিয়ে আসার পর তিনি মনিটরিং সিস্টেমটি হ্যাক করেন এবং রক্ষীরা যাতে জানতে না পারে সেজন্য 1 মিনিটের পুরনো ফুটেজ চালান। তারপরে তিনি ফায়ার স্টেশনের সাথে সংযুক্ত বায়ু চলাচল পাইপলাইনটি খুঁজে পান। রক্ষীরা যখন সিগারেট ধূমপানে ব্যস্ত ছিল, তখন রে সেই পাইপ দিয়ে হামাগুড়ি দিয়ে পালিয়ে যান। তার সঙ্গী ইতিমধ্যেই বাইরে ছিল, প্রস্তুত ছিল। সে একটি ছোট গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে ফায়ার অ্যালার্ম বাজাল। রক্ষীরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করল, কিন্তু সবকিছু স্বাভাবিক দেখা গেল। ইতিমধ্যে রে ফায়ার স্টেশনে প্রবেশ করেছিল। সে দ্রুত একজন ফায়ারম্যানের ইউনিফর্ম চুরি করে একটি ফায়ার ট্রাকের নিচে লুকিয়েছিল। বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সে ট্রাকটি ঘটনাস্থলে নিয়ে যায় এবং তার সহযোগীর গাড়িতে নিরাপদে পালিয়ে যায়। এটি ছিল রের 14তম কারাগার ভাঙার ঘটনা, যা প্রকাশ করে যে সে কোনো সাধারণ অপরাধী নয়। তার আসল কাজ ছিল কারাগারের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা। সে আসলে একটি নিরাপত্তা সংস্থার মালিক ছিল। সে একজন ভুয়া বন্দির ছদ্মবেশে কারাগারে প্রবেশ করত এবং তার দক্ষতা ব্যবহার করে প্রমাণ করত যে কারাগারের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির প্রয়োজন কিনা। সে কারাগার থেকে পালিয়ে গিয়েছিল যে লোকেরা বলতে শুরু করেছিল যে এই লোকটি যে কোনো কারাগার থেকে পালাতে পারে। একদিন সিআইএ কর্মকর্তারা তার কাছে এসে তাকে বলল যে সে একটি খুব কঠোর গোপন কারাগারে যাবে, যার নাম বা অবস্থান তাকে কাউকে প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই অভিযান অত্যন্ত বিপজ্জনক ছিল, তবুও রেমান সে চলে গেল কারণ সে লক্ষ লক্ষ ডলারের এই অফারটি খুব ভালোভাবে পেয়েছে। কে জানত যে টাকা দিয়ে একজন মানুষকে সত্যি কিছু করা সম্ভব? তারা রেকে একটি নতুন পরিচয় এবং একটি গোপন এক্সিট কোড দিয়েছিল, যা ব্যবহার করে সে কিছু ভুল হলে পালাতে পারে। যাওয়ার আগে তারা তার শরীরে একটি ট্র্যাকিং ডিভাইসও বসিয়েছিল। শীঘ্রই সেই দিনটি এসে গেল যখন তাকে গ্রেফতার করার কথা ছিল, কিন্তু হঠাৎ কিছু লোক তাকে অপহরণ করে এবং বৈদ্যুতিক শক দেয়। সে কিছু বুঝতে পারার আগেই তারা তার হাত থেকে ট্র্যাকিং ডিভাইসটি খুলে ফেলে এবং তাকে অজ্ঞান করে ফেলে। যখন সে চোখ খুলল, তখন সে নিজেকে একটি অদ্ভুত কারাগারে আবিষ্কার করল। প্রতিটি কক্ষ কাঁচের তৈরি এবং ক্যামেরা দিয়ে সারিবদ্ধ। তার চারপাশের সমস্ত বন্দীদেরও একইভাবে 24 ঘণ্টা তত্ত্বাবধানে রাখা হয়েছিল। কারাগারটি সম্পূর্ণরূপে বাতাসে ঝুলন্ত ছিল, যাতে কোনো বন্দী মাটি খুঁড়ে পালানোর কথা ভাবতেও না পারে। এটি দেখে রে তৎক্ষণাৎ বুঝতে পারল যে সে একটি ভয়াবহ পরিস্থিতিতে আটকা পড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে আসার জন্য সে একটি গোপন আদালত ডাকল, কিন্তু কারারক্ষক একজন বিকৃত মানুষ ছিল, প্রমাণিত হল। সে রেকে আবার কোনো কথা না বলেই আটকে দিল। ঠিক তখনই জেলের রের সাথে এমন একজনের সাথে যোগাযোগ করে যার শত্রু ছিল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করল যে রক্ষীরা সম্পূর্ণ সশস্ত্র এবং কালো মুখোশ পরা ছিল, এবং তারা বন্দীদের চেয়ে অনেক বেশি ছিল। এর ফলে তারা যাকে ইচ্ছা মারতে বা আক্রমণ করতে পারত। বন্দীদের ওপর নির্যাতন করার জন্য একটি ভয়ঙ্কর ঘর তৈরি করা হয়েছিল। প্রবেশের সময় উজ্জ্বল আলো চোখ অন্ধ করে দেয়। তাপমাত্রাও অত্যন্ত বেশি ছিল।
তা সত্ত্বেও যন্ত্রণা সহ্য করে রে ঘরটি অন্বেষণ করতে শুরু করে। পরিদর্শন করার সময় সে মেঝেতে একটি স্টিলের প্লেটে লাগানো একটি পেরেক দেখতে পেল। ঠিক সেই মুহূর্তে তার মনে একটি ধারণা এলো। সে বেরিয়ে আসার পর সে একটি পরিকল্পনা তৈরি করতে শুরু করে। এখন তাকে পালাতে সাহায্য করার জন্য তার নিদারুণভাবে কারও প্রয়োজন ছিল। সে যখন তার পরিচয় প্রতিষ্ঠা করতে শুরু করল, তখনই টাইসন নামে একজন তার কাছে এলো। তার চোখে এক ভিন্ন ঝলক দেখা গেল। সে সরাসরি জিজ্ঞাসা করল, তুমি কি চাও রে? কিছুই লুকালো না এবং কেবল বলল, আমার আলো প্রতিফলিত করে এমন একটি চকচকে লোহার চাদর দরকার, আর যদি তুমি এটা আমার কাছে এনে দাও তাহলে আমাদের বন্ধুত্ব সমাপ্ত হবে। টাইসন রাজি হলেন। এরপর সে সরাসরি জেলের কাছে যায় এবং তাকে গালিগালাজ করতে শুরু করে, যার কারণে কুটিল মনের জেলের রেগে যায় এবং তাকে জল দিয়ে নির্যাতন করতে শুরু করে। ইতিমধ্যে টাইসন চালাকি করে ঘর থেকে ড্রেনের ঢাকনাটি সরিয়ে ফেলেন। অনেক মারধরের পর তিনি এটি রের হাতে তুলে দিলেন। রে ভাবলেন, বাহ, এই লোকটি বেশ চালাক খেলোয়াড় হয়ে উঠল। টাইসনের দ্বারা মুগ্ধ হয়ে তিনি তার আসল পরিচয় প্রকাশ করলেন, আমি একজন জেল ব্রেকার। তিনি তার বিশ্লেষণও শেয়ার করলেন। এই কারাগারের কাঠামো উল্লম্ব। এর অর্থ হল কারাগারটি মাটির নিচে তৈরি। আসলে যখন রে নির্যাতন কক্ষে ছিলেন, তখন তিনি মাটির নিচ থেকে জলের শব্দ শুনতে পান। এর মানে হল সেখানে একটি জলের পাইপলাইন থাকতে পারে যা তাদের পালানোর পথ করে দেবে। এত কিছুর পরে টাইসন ইচ্ছাকৃতভাবে জেলের গুন্ডাদের সাথে ঝামেলা করেছিল। ইতিমধ্যে রে তার হাতের তালুতে একটি রুটি লুকিয়ে রেখেছিল। তারপর মার্কোর লোকেরা কারাগারে প্রবেশ করার সাথে সাথে আক্রমণ চালায়। পরিকল্পনা অনুসারে দুজনকে নির্যাতন কক্ষে ফেলে দেওয়া হয়। পৌঁছানোর পর রে তৎক্ষণাৎ ড্রেনের ঢাকনা খুলে তার প্রতিফলন ব্যবহার করে পেরেকগুলির ওপর মনোযোগ দেন। উচ্চ তাপমাত্রায় পেরেকগুলি গলে যায় এবং পেরেকগুলি বেরিয়ে আসতে শুরু করে, এবং কয়েক সেকেন্ডের মধ্যে তিনি একে একে সবগুলি সরিয়ে ফেলেন। তারপর তিনি তার মুখে রুটির টুকরো রেখে টাইসনকে ইশারা করেন, যাতে প্রহরীকে বিভ্রান্ত করা যায়। এরপর টাইসন তার কাজ শুরু করেন, জেলারের দৃষ্টি আকর্ষণ করেন। রে দ্রুত ফুটেজটি অস্পষ্ট করার জন্য সিসিটিভি ক্যামেরায় ভেজা রুটিটি আটকে দেন। তারপর তিনি মেঝেতে নেমে পাইপলাইনে উঠতে শুরু করেন। দুর্ভাগ্যবশত দুর্ঘটনাক্রমে একটি তার ভেঙে যায়, যার ফলে জল বেরিয়ে আসে। অবশেষে যখন তিনি উপরে পৌঁছান, তখন তার পায়ের নিচের মাটি সরে যায়, কারণ কারাগারটি মাটির নিচে নয় বরং সমুদ্রের মাঝখানে একটি বিশাল জাহাজে অবস্থিত ছিল, যার ফলে পালানো অসম্ভব হয়ে পড়ে। ইতিমধ্যে জল চুইয়ে কারাগারটি ভরে যেতে শুরু করে। এর ফলে নির্যাতন কক্ষে থাকা বন্দীদের মুক্তি দেওয়া হয়। ভাগ্যক্রমে রে রক্ষীদের দৃষ্টির বাইরে পালিয়ে যেতে সক্ষম হন এবং এড়িয়ে লুকিয়ে ফিরে আসতে সক্ষম হয়। তবে অন্যদিকে তার জন্য একটি নতুন সমস্যা অপেক্ষা করছে। জেলার মেঝেতে পেরেক পড়ে থাকতে দেখেন, যার ফলে তিনি বিশ্বাস করেন যে রে বেরিয়ে আসার চেষ্টা করেছেন। তিনি তৎক্ষণাৎ একজন লোককে ফোন করেন এবং গোপন রহস্য উন্মোচিত হয় যে ব্যক্তির রেকে এই কারাগারে আটকে রেখেছিল সে আর কেউ নয়, তার ব্যবসায়িক অংশীদার লেস্টার, যে কোম্পানির লোভে এই ষড়যন্ত্র করেছিল। কে জানত পরের দিন রেকে নির্যাতন করা হবে। যখনই সে ঘুমোতে চেষ্টা করত, রক্ষীরা তাকে জাগিয়ে তুলত এবং এর সুযোগ নিয়ে তাকে নির্মমভাবে মারধর করত। দিনগুলি এভাবেই কেটে যেত। রে সারাদিন অজ্ঞান এবং ক্লান্ত থাকত। অবশেষে তার অবস্থা দেখে রক্ষীরা তাকে প্রতিদিন মেডিকেল রুমে নিয়ে যেতে শুরু করে। এত ক্ষত, এত বেদনাদায়ক স্মৃতি, এত আশা ভেঙে যেত। তবুও সে লড়াই চালিয়ে যেত। এমনকি ডাক্তাররাও তার উপস্থিতি দেখে অবাক হয়েছিলেন। কয়েকদিন পর নির্যাতন শেষ হয়ে যায় এবং সে আবার পরিকল্পনা তৈরি করতে শুরু করে। আসলে খাওয়ার অজুহাতে সে গোপনে টেবিলের নিচে একটি দিক নির্দেশনামূলক যন্ত্র তৈরি করতে শুরু করে। এই সময়ের মধ্যে সে মার্কোর সাথে দেখা করে এবং তাকে তার দলে অন্তর্ভুক্ত করে। এরপর তারা তিনজনই একটি দ্রুত পরিকল্পনা তৈরি করে। পরিকল্পনা অনুযায়ী মার্কো জেলারকে মিথ্যা বলে দাবি করে যে তার কাছে গোয়েন্দা তথ্য আছে, যা তাকে ডেকে পৌঁছে দিতে হবে। এই কথা শুনে জেলার তাকে ডেকে যাওয়ার অনুমতি দেন। সেখানে পৌঁছানোর পর মার্কো একটি দিক নির্দেশক যন্ত্র দিয়ে পরিমাপ শুরু করেন, কিন্তু রের জন্য তা যথেষ্ট ছিল না। তিনি লক্ষ্য করেন যে ফ্লাশ করার সময় জল ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছিল। সমস্ত তথ্য বিশ্লেষণ করার পর তিনি সিদ্ধান্তে আসেন যে তিনি বর্তমানে উত্তর গোলার্ধে আছেন। তারপর একজন নতুন আসা বন্দীকে জিজ্ঞাসা করার পর তিনি জানতে পারেন যে এটি নভেম্বর মাস। তার শরীরের তাপমাত্রা বিবেচনা করে রে অনুমান করেন যে সেখানে তাপমাত্রা মরক্কোর উপকূলের আশেপাশে থাকতে হবে। অনেক চেষ্টার পর তারা অবশেষে একটি স্পষ্ট অবস্থান খুঁজে পান। যাই হোক, অবস্থান থাকা সত্ত্বেও তারা কিভাবে পালাতে পারে
তারপর টাইসন বলেন যে যদি তারা কোনোভাবে বাইরে তার লোকদের কাছে বার্তা পাঠাতে পারে তবে কেউ তাদের পালাতে বাধা দিতে পারবে না। এই কথা শুনে রে অনুভব করলেন যে যদি তাদের কেউ বাইরে থাকত তবে সে নিশ্চয়ই তাদের সাহায্য করত। প্রস্তুতি দেওয়া হয়। তারপর রাতে জেলার দেখতে পান রে দেয়ালে কিছু একটা টোকা দিচ্ছেন। আসলে এটি ছিল মোর্স কোড, এবং যখন জেলার এটি ডিকোড করেন তখন তিনি দেখতে পান যে পরের দিন সকালে সি ব্লকে দাঙ্গা শুরু হতে চলেছে। এটি দেখে জেলার ঘামতে শুরু করেন। তিনি তৎক্ষণাৎ সি ব্লকে নিরাপত্তা 3 গুণ বাড়িয়ে দেন। এখন কে তাকে বলবে যে এটি রের মাস্টার স্ট্রোক? আসল দাঙ্গা তার নিজের ব্লকেই ঘটতে চলেছে, যেখানে মাত্র 2 জন প্রহরী অবশিষ্ট ছিল। পরের দিন ভোরে 2টি দল সংঘর্ষে লিপ্ত হয়। গোলমালের সুযোগ নিয়ে রে এবং মার্কো পালিয়ে যায়। ঠিক তখনই পালানোর সময় রে ক্যামেরার সামনে উপস্থিত হয় এবং জেলারকে উত্তেজিত করে। রেগে গিয়ে জেলার সমস্ত দরজা বন্ধ করে দেয়। তারপর 3 জন পাইপলাইন দিয়ে কারাগারের ছাদে উঠে যায়। যখন তারা ডেকে পৌঁছায় তখন তাদের পথ একটি ইলেকট্রনিক গেট দ্বারা অবরুদ্ধ। এটি খোলার একমাত্র উপায় হল পুরো কারাগারের বিদ্যুৎ বন্ধ করে দেওয়া। এই ঝুঁকিপূর্ণ কৌশলে তাদের পুনরায় দখল করা যেত। ইতিমধ্যে জেলার মোশন ডিটেক্টরের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে এবং সমস্ত রক্ষী তাদের ধাওয়া করে। পালানোর সময় মার্কো গুলিবিদ্ধ হয়। সে বুঝতে পারে যে তার বেঁচে থাকা এখন কঠিন, তাই সে তার সঙ্গীদের দৌড়তে বলে এবং একা রক্ষীকে আটকে রাখে। কোনোভাবে রে নিচের পাওয়ার রুমে পৌঁছায় এবং পুরো জাহাজের বিদ্যুৎ বন্ধ করে দেয়। গেট খোলার সাথে সাথে টাইসন তৎক্ষণাৎ ডেকে পৌঁছে যায়। ভাগ্যক্রমে একটি হেলিকপ্টার ইতিমধ্যেই এসে পৌঁছেছে, কিন্তু টাইসনের দৃঢ় সংকল্পের সাথে সে কিভাবে রেকে একা ছেড়ে যেতে পারে। সে একটি মেশিনগান তুলে নেয় এবং আসন্ন রক্ষীদের ওপর গুলি চালাতে শুরু করে। এদিকে রে একটি জলের ট্যাঙ্কে লুকিয়ে থাকে, যেখানে তাকে খুঁজে পাওয়া কঠিন ছিল। এটি দেখে জেলার তাৎক্ষণিকভাবে জাহাজটিকে পুনরায় চালু করার নির্দেশ দেন, যার ফলে রে যে জলের ট্যাঙ্কে লুকিয়েছিলেন তা স্বয়ংক্রিয়ভাবে ফ্লাশ হয়ে যায়। তৎক্ষণাৎ রে সমুদ্রে পড়ে যান। জেলার রের বুদ্ধিমত্তা দেখে হতবাক হয়ে যান। এদিকে টাইসন তার দিকে একটি বন্দুক ছুড়ে মারেন। রে তৎক্ষণাৎ বন্দুকটি ধরে ফেলেন এবং বেশ কয়েকটি গুলি চালান, যার ফলে জেলারের পিছনের তেলের ড্রামগুলি বিস্ফোরিত হয়। এর ফলে জেলার ঘটনাস্থলেই মারা যান। সবকিছু শান্ত হয়ে যায় এবং তারা আফ্রিকান উপকূলে পৌঁছায়। হঠাৎ একটি গাড়ি থামে, যেখান থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। মেয়েটি আর কেউ নয়, জেসিকা, সেই মহিলা যিনি রেকে এই অভিযানের প্রস্তাব দিয়েছিলেন। তারপর রে পুরো ঘটনাটি বুঝতে পারেন। এটি সবই ডসনের মেয়ের পরিকল্পনা ছিল। আসলে জেসিকা তার বাবাকে বাঁচাতে কারাগারে পাঠিয়েছিলেন এবং রে কৌশলে তাকে বের করে আনতে সক্ষম হন। অবশেষে রের মুখে একটি মিষ্টি হাসি ফুটে ওঠে এবং এই সংগ্রাম এবং অটল মনোভাবের মধ্য দিয়ে তারা তাদের পরিবারের সাথে পুনরায় মিলিত হয়। এই সাক্ষাতের মাধ্যমে এই সুন্দর ছবিটির সমাপ্তি ঘটে। তাই বন্ধুরা, আমি আশা করি আপনি কঠোর পরিশ্রম এবং আশায় ভরা এই ছবিটি উপভোগ করেছেন। যদি দেখে থাকেন তাহলে দয়া করে নিচের ভিডিওগুলি দেখুন এবং আরও সিনেমা দেখতে লাইক